দালিয়ান থেকে বেজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। শুক্রবারে চীনা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক। বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমার প্রত্যাশা রিজভির। ভূমিকম্প পরবর্তী ঝুঁকি মোকাবেলায় ঢাকায় 450 সহায়তা কেন্দ্র নির্মাণ করবে সরকার। পরিকল্পিত নগরায়নের পরামর্শ বিশেষজ্ঞদের। হয়রানি ছাড়াই 14 দিনে লাইসেন্স পাবেন ব্যবসায়ীরা, জানালেন বাণিজ্যমন্ত্রী। বিনিয়োগ বাড়াতে জ্বালানি সরবরাহের অঙ্গীকার। এবং বিশ্বকাপে ভোরে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল। ইনজুরি কাটিয়ে একাদশে নেইমার। রাত 1টায় মুখোমুখি সুইজারল্যান্ড কানাডা। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো সংবাদের সঙ্গে আছি আমি জাবেদ কারদার। বেজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার চীনের স্থানীয় সময় দুপুর 2টায় দালিয়ান থেকে বুলেট ট্রেনে করে বিকেল 5টা 35 বেজিং পৌঁছান তিনি। সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। এর আগে চলমান ওয়ার্ল্ড ইকোনমি ফোরামে প্ল্যানারি সেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন বাংলাদেশের সরকার প্রধান। স্থানীয় সময় সকাল 9টায় দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিস্তৃত পরিসরে উদ্ভাবন শীর্ষক এই সম্মেলনের সেশন শুরু হয়। সেশনে বাংলাদেশ ছাড়াও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন সিয়াক সহ বিভিন্ন সরকার ও রাষ্ট্রপ্রধানরা অংশ নেন। সম্মেলনে সাইডলাইনে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত সরকার প্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার চীন সফরে গেলেন তারেক রহমান। শুক্রবার বৈঠকে বসবেন চীনা রাষ্ট্রপতি শি জিনপিং এর সঙ্গে। দুই নেতার আলোচনায় ঢাকা বেজিং সম্পর্কে নতুন মাত্রা যোগ করার পাশাপাশি খুলতে পারে নতুন সম্ভাবনার দ্বার। তবে সবকিছু ছাপিয়ে গুরুত্ব পাচ্ছে তিস্তা মহাপরিকল্পনা ইস্যু। বিশ্লেষকরা মনে করছেন জাতীয় এবং অর্থনৈতিক স্বার্থ বিবেচনা রেখেই পদক্ষেপ নিতে হবে ঢাকাকে। আরও জানাচ্ছেন তানজিদ ভুঁইয়া। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পর প্রথমবার চীন সফরে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে আগামী 26 জুন তার বৈঠক হওয়ার কথা রয়েছে। দুই নেতার এই বৈঠকে ঢাকা বেইজিং সম্পর্কে নতুন মাত্রা যোগ হতে পারে, খুলতে পারে নতুন সম্ভাবনার দুয়ার। ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনীতিবিদ ও কূটনীতিক সবাই এক বৈঠকের অপেক্ষায় রয়েছেন। তারেক জিনপিং বৈঠকে দ্বিপক্ষীয়, আঞ্চলিক এবং বৈশ্বিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে। সেখানে অন্তত 15টি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা আছে। প্রধানমন্ত্রীর চীন সফরে তিস্তা মহাপরিকল্পনা প্রকল্পের বিষয়টি আনুষ্ঠানিক কর্মসূচিতে নেই। তবে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর সঙ্গে বৈঠকে ইস্যুটি আলোচনায় আসতে পারে বলে জানা গেছে। 240 বছরের পুরনো নদী তিস্তার সঙ্গে রয়েছে উত্তরের 25টি নদীর প্রবাহ। 2014 সাল থেকে ভারত সরকার একতরফা তিস্তার পানি প্রত্যাহার করছে। ফলে শুষ্ক মৌসুমে নদীটি একেবারেই শুকিয়ে যায়। এতে রংপুর, লালমনিরহাট, নীলফামারী সহ উত্তরের জেলাগুলোতে দুর্ভোগের শেষ নেই। হুয়াংহুর মতোই এখন তিস্তা ড্রেজিং করে কোটি মানুষের দুঃখ ঘুচানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে ইতিমধ্যেই আগ্রহ দেখিয়েছে চীন। ফলে প্রধানমন্ত্রীর এই সফরে বিষয়টি উঠতেই পারে। চীন আগেও আমাদেরকে প্রস্তাব দিয়েছে যে কিভাবে পুরো আপনার তিস্তা ব্যারেজ নিয়ে এবং পুরো বেসিনকে নিয়ে কিভাবে চীন বাংলাদেশকে সহযোগিতা করতে পারে, এগুলো আগেও তারা প্রস্তাব দিয়েছে। এখন সময় এসছে এগুলো আসলে আরও এক্সপ্লোর করা এবং এগুলোর মাধ্যমে আমাদের জাতিকে উপকৃত করা। আপনি জেনে থাকবেন যে প্রায় 16-17টি চুক্তি, সমঝোতা কিংবা প্রোটোকল স্বাক্ষর হওয়ার সম্ভাবনা আছে এই ভিজিটের মধ্য দিয়ে। ফলে একেবারেই এটি আমাদের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক কাঠামোকে সমৃদ্ধ করা, বিনিয়োগ আকর্ষণ করা, দেশের ভিতরে কর্মসংস্থান বৃদ্ধি করা, মানে অর্থনীতিটাকে মাথায় রেখে এই সফরটি করা হচ্ছে। তারেক রহমানের চীন সফর ঘিরে বাংলাদেশের নিকট প্রতিবেশী কারো সঙ্গে সম্পর্ক অবনতির সম্ভাবনা নেই বলেই মনে করছেন এই বিশ্লেষক। ভারত আমাদের কাছে গুরুত্বপূর্ণ। হয়তো প্রধানমন্ত্রী চীন সফর করছেন, নেক্সটে ভারত সফর করবেন। এখানে কোনো অবনতি হওয়ার আসলে কোনো সুযোগ নেই। প্রত্যেকটি দেশই তার স্বার্থ কোথায় আছে সেটি দেখবে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।
করা মালয়েশিয়া। প্রধানমন্ত্রীর চীন সফরের মাধ্যমে বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা সম্ভব হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক ইস্যুতে ব্রিফিংয়ে তিনি বলেন, সফরে বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে প্রধানমন্ত্রী যুগোপযোগী ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় থেকে চীন বাংলাদেশের সম্পর্ক শুরু হয় এবং এটি ঐতিহাসিক পর্যায়ে তাদেরই জ্যেষ্ঠ পুত্র যারা তারেক রহমান তার চীন সফর চলছে। এই চীন সফরে দেশের মানুষের প্রত্যাশা ঐতিহাসিক সম্পর্ক যেটি রয়েছে সেটি আরও সুদৃঢ়। ঢাকায় ভূমিকম্প পরবর্তী ঝুঁকি এড়াতে মেগা প্ল্যানের অংশ হিসেবে 450 সহায়তা কেন্দ্র নির্মাণ করবে সরকার। এর আওতায় নিয়োগ পাবে 1 লাখ প্রশিক্ষিত ভলান্টিয়ার। সকালে রাজধানীর একটি হোটেলে আরবান গ্লোবাল ডায়ালগে এইসব তথ্য তুলে ধরেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব সাইদুর রহমান খান। আর ঢাকাকে পরিকল্পিত নগরায়নে নানা পরামর্শ দেন বিশেষজ্ঞরা। মনিরুল ইসলামের প্রতিবেদন। ক্রমেই বসবাসযোগ্যতা হারাচ্ছে রাজধানী ঢাকা। চারিদিকে নদী আর প্রাকৃতিক ও পরিবেশগত সুবিধা যা অন্য কোথাও নেই, অথচ 400 বছরের এই নন্দন সম্ভাবনাময় শহরটি আজ অবহেলিত। বিশ্বের অন্য শহরগুলোর তুলনায় ক্রমেই নাজুক হয়ে উঠছে একসময়ের তিলোত্তমা নগরী ঢাকা। আর এ দায়বদ্ধতা থেকেই নগর সংলাপের আয়োজন করে আরবান আইএনজিও ফোরাম, যেখানে অংশ নেয় এডু সহ 18টি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা। সংলাপে ঢাকা তাপমাত্রা বৃদ্ধি, ভূমিকম্প ঝুঁকি সহ নানান কারণ তুলে ধরেন নগরবিদ আদিল মোহাম্মদ খান। আমরা যদি নগরটাকে যদি আইডিয়াল ব্যালেন্সের মধ্যে সবুজ এবং পানি এলাকার ব্যালেন্সগুলো রাখতে পারতাম, তাহলে দেখা যেত এখন যে তাপ অনুভব করছি আমরা, তার থেকে 3-5 কখনো কখনো 7 ডিগ্রি সেলসিয়াস কিন্তু আমাদের যে অনুভবটা কম হতো। আর বিদ্যমান অবকাঠামোগত ঘাটতি ও ব্যাপক আর্থসামাজিক বৈষম্য নিরসনে সুপরিকল্পিত ও অন্তর্ভুক্তিমূলক নগর ব্যবস্থাপনার উপর জোর দেওয়ার তাগিদ দেন বক্তারা। গুরুত্বারোপ করেন নগরায়নের বিকেন্দ্রীকরণেও। পলিসির কোনো অভাব নাই, কিন্তু বাস্তবায়ন, পরিবীক্ষণ এবং শাসন ব্যবস্থা এই জায়গাটায় আমাদের যৌথভাবে কাজ করতে হবে। ঘাটতিটা হচ্ছে আমাদের ইমপ্লিমেন্টেশন, এটাই হচ্ছে মূল চ্যালেঞ্জ। এবং কাজ করতে গেলে অন দ্য প্রসেসে কিছু কাজ হয়তো গ্যাপ থাকলেও সেগুলি রিকভারি করা সম্ভব। ঢাকাকে পরিকল্পিত শহরে রূপান্তরে বেসরকারি সংস্থার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন দুর্যোগ ব্যবস্থাপনা সচিব। এ সময় সরকারের মেগা পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। আমরা দুটা সিটি কর্পোরেশনের সাথে আলাপ আলোচনা করে 450টি জায়গা সিলেক্ট করি, যেটাকে আমরা নাম দিচ্ছি অ্যাসেম্বলিং পয়েন্ট। ভূমিকম্প হওয়ার পরে যেখানে আমরা অ্যাসেম্বল হব। আমরা এটা অফিসিয়ালি ডিক্লারেশনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রস্তাবনাটা পাঠিয়েছি। আমরা যে ভলেন্টিয়ারদের যে ট্রেনিং দিব, তাদের যে ডেমনস্ট্রেশন, তাদের ড্রিলগুলো হবে, সেগুলো এই অ্যাসেম্বলিং পয়েন্টে হবে। জনগুরুত্বপূর্ণ এই সংলাপে জনবান্ধব নগর নীতি বাস্তবায়নের দাবিতে ন্যাশনাল হিট অ্যাকশন প্ল্যান সহ 16 দফা ঘোষণা করা হয়। আমরা ওয়েস্ট তৈরি করছি বেশি। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। 14 দিনে ব্যবসার লাইসেন্স দেয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুকতাদির। বিনিয়োগের সবচেয়ে বড় বাধা ব্যবসার লাইসেন্স প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা দূর করতে এই পদক্ষেপ বলে জানান তিনি। দুপুরে ইকোনমি রিপোর্টার্স ফোরামে আলোচনায় একথা বলেন বাণিজ্যমন্ত্রী। জানান, রিটার্ন পাওয়া সম্ভব নয় এমন প্রকল্পগুলো এডিপিতে যুক্ত করা হবে না। বেসরকারি বিনিয়োগের উৎসাহিত করতে সরকার জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে চায় বলেও জানান মন্ত্রী। এমআর আসাদের রিপোর্ট। ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় বাজেটে এসএমই খাতের প্রত্যাশা ও প্রাপ্তি বিষয়ে কর্মশালার আয়োজন করা হয়। এতে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুকতাদির বলেন, বিনিয়োগের মূল উদ্দেশ্য পূরণ না হলে এডিবিতে যুক্ত করা হবে না। জানান, ঋণের টাকায় পূর্বের মতো অকার্যকর বড় প্রজেক্ট করতে আগ্রহী নয় সরকার। রিটার্ন অন ইনভেস্টমেন্ট, ভ্যালু ফর মানি, তার মানে যে বিনিয়োগটা হবে তার একটা দৃষ্টিগ্রাহ্য, টেনজিবল, ক্লিয়ার কাট, ওয়েল ডিফাইন্ড রিটার্ন থাকতে হবে, অ্যাবস্ট্রাক্ট হওয়া যাবে না। বিনিয়োগের সবচেয়ে বড় বাধা ব্যবসার লাইসেন্স প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা উল্লেখ করে তিনি বলেন, 14 দিনের মধ্যে লাইসেন্স দেয়া হবে। একটা কোম্পানি তার ব্যবসা শুরুর জন্য তার মেশিনপত্র আমদানির পর্যায়ে যেতে এই লাইসেন্স, এইটুক লাইসেন্স দেওয়ার জন্য সময়টা 355 দিন থেকে আমরা ইনশাআল্লাহ 14 দিনে নামিয়ে নিয়ে আসবো। আর বাদ বাকি লাইসেন্সগুলি তার হয়তো পেতে সময় লাগবে, যেমন ফায়ার লাইসেন্স ইত্যাদি।
বেসরকারি ব্যক্তিগত খাতকে উৎসাহিত করতে জ্বালানি সরবরাহের নিশ্চয়তা দিতে সরকার কাজ করছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। এটার যদি স্পষ্ট কোনো রিটার্ন না থাকে তাহলে প্রজেক্টটা উদ্দেশ্যবিহীন। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। সারা দেশে খাল খননের পাশাপাশি পানি সংরক্ষণ করে মাছ চাষ ও খালের দুপাশে গাছ রোপণ করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। বিকেলে মানিকগঞ্জের শিবালয় উপজেলায় উলাইল ইউনিয়নে আমডালা খাল খনন কর্মসূচি পরিদর্শন শেষে একথা বলেন তিনি। এই সময় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রীতা, স্থানীয় সংসদ সদস্য এজআই জিন্না কবির এবং জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। আগামী 6 মাসের মধ্যেই ঢাকা যাত্রাবাড়ী বাস টার্মিনালের সার্বিক কার্যক্রম বাস্তবায়ন করা হবে জানিয়েছেন সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চাঁদপুরে নির্মাণাধীন বাস টার্মিনালের কাজ পরিদর্শনে এসে তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকাকে সম্পূর্ণ যানজটমুক্ত ও আধুনিক করার অংশ হিসেবে বাস টার্মিনাল স্থানান্তরের কাজ দ্রুত এগিয়ে চলছে। জামাতপন্থী ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্ডবাজি বলে মন্তব্য করেছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল। অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। এদিকে জুলাই আন্দোলনে রাজধানীর মোহাম্মদপুরে 9 জন হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধ মামলায় প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন শহীদ ফারহান ফায়াজের বাবা। মুদাসসির আলীর প্রতিবেদন। জুলাই সনদ বাস্তবায়ন না করা, সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠায় হাইকোর্টের রায়কে স্থগিত রাখাসহ কয়েকটি কারণ দেখিয়ে মঙ্গলবার পদত্যাগ করেন জামায়াত সমর্থিত 7 ডেপুটি ও 11 সহকারী অ্যাটর্নি জেনারেল। এ নিয়ে বুধবার সুপ্রিম কোর্টে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ ধরনের ঘটনা নতুন কিছু নয় বলেও জানান তিনি। বাংলাদেশের ইতিহাসে এই পোস্টগুলোতে যখনই সরকার পরিবর্তন হয় তখনই এই আইন কর্মকর্তারা স্বেচ্ছায় পদত্যাগ করে চলে যান। সরকার গঠনের কয়েক মাস পর কিছু অনাকাঙ্ক্ষিত বিষয় নিয়ে পদত্যাগ করেছেন তারা, যাকে রাজনৈতিক স্ট্যান্ডবাজি হিসেবে আখ্যায়িত করেন ব্যারিস্টার বাদল। 4 মাস পরে ওনাদের মনে হলো যে এখন তো আসলে পদত্যাগ করা দরকার অথবা রিমুভ হবেন, তো এই জন্য ওনারা রাজনৈতিক কিছু বিষয় নিয়ে এসেছে যেটা খুবই অনাকাঙ্ক্ষিত। আমার কথা হচ্ছে ওনাদের এই বক্তব্যটা টোটালি পলিটিক্যাল স্ট্যান্ডবাজি। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদ। রিটে আইন মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। অন্যদিকে জুলাই আন্দোলনে মোহাম্মদপুরে 9 জন হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধ মামলায় তাপস নানক সহ 28 জনের বিরুদ্ধে প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন শহীদ ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম ভূঁইয়া। ছেলের হত্যার ঘটনা তুলে ধরে আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন তিনি। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। বিগত 17 বছর ধরে ঢাকা মেডিকেল কলেজের কৃতি শিক্ষার্থী ডাক্তার জুবাইদা রহমান দেশের স্বাস্থ্য খাত ও রাজনীতিতে অবদান রাখছেন বলে জানালেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম। সকালে ডাক্তার জুবাইদার জন্মবার্ষিকী ঘিরে ঢাকা মেডিকেলের জাতীয়তাবাদী চিকিৎসক, নার্স, কর্মকর্তা, কর্মচারী আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে একথা বলেন তিনি। সবুজ প্রকৃতির ছোঁয়ায় চিকিৎসকদের মেধা, মনন ও চিন্তাভাবনাকে সমৃদ্ধ করতেই এই আয়োজন বলেও এই সময় মত দেন ডাক্তার রফিকুল ইসলাম। জিয়া পরিবারের প্রতি যে অন্যায় অত্যাচার যেটা হয়েছে এবং তারও শিকার কিন্তু ডাক্তার জুবাইদা রহমান হয়েছিলেন, এবং সেই সময় তিনি যে চাকরি করতেন এবং পরবর্তীতে তাকে বাধ্য হয়ে অনেকটা বিদেশে যেতে হয়েছিল, এবং কিন্তু তিনি বিদেশে যেই তার যে পেশা, তার যে মেধার যে বিকাশ সেটি কিন্তু তিনি বন্ধ করেননি। তিনি সেখানে গিয়েও কিন্তু তিনি এমএসসিতে তিনি নিয়েছেন, এবং আপনারা জানেন যে ইউকের যে ইম্পেরিয়াল কলেজ সেখান থেকে তিনি সর্বোচ্চ নাম্বার পেয়ে কিন্তু তিনি কার্ডিওলজিতে তিনি নকল প্রশ্ন ফাঁসের বিষয়ে কোনো ছাড় দেয়া হবে না বলে সাফ জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী আনম ইহসানুল হক মিলন। বুধবার রাজধানীর একটি কলেজে আসন্ন এইচএসসি পরীক্ষা উপলক্ষে বিভিন্ন শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন,
এখন আর নকল নেই, তবে নকলের রূপ পরিবর্তন হয়েছে। কোনো পরীক্ষা কেন্দ্রে নকল পেলে ওই প্রতিষ্ঠানের প্রধান এবং কেন্দ্র প্রধানকেও আইনের আওতায় আনার হুঁশিয়ারি দেন শিক্ষামন্ত্রী। এবার থেকে সব শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হবে বলেও জানান তিনি। এসএসসি এক্সাম নিতে বোর্ড 1 বছর সময় লাগিয়ে দেয়, এইচএসসি এক্সাম নিতে এবং রেজাল্ট দিতে সেখানে আবার 1 বছর সময় লাগিয়ে দেয়। এটা আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে পিছিয়ে দেয়। অতএব শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছে এই সময়টাকে সিঙ্ক্রোনাইজ করা। আমরা সেটা করার চেষ্টা করছি। সেই কারণে 2027-এর এসএসসি পরীক্ষা আমরা নেব জানুয়ারি মাসে। ডিসি সরোয়ারের বদলি কাকতালীয়, এটি মাজারের কারণে নয়, এমন মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। বুধবার বিকেলে প্রধানমন্ত্রীর সাথে মালয়েশিয়া সফর শেষে সিলেটে পৌঁছে বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি আরও জানান, হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। মিডল্যান্ড ব্যাংক পিএলসির 13তম বার্ষিক সাধারণ সভা এজিএম অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এই সভা হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হয়, যেখানে শেয়ার হোল্ডাররা সরাসরি এবং অনলাইনে অংশগ্রহণ করেন। ব্যাংকের চেয়ারম্যান আসাম খান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পরিচালনা পর্ষদের সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিপুল সংখ্যক শেয়ার হোল্ডার উপস্থিত ছিলেন। সভায় 2025 অর্থ বছরের জন্য শেয়ার হোল্ডারদের 3% নগদ এবং 3% স্টক লভ্যাংশের অনুমোদন করা হয়। পাশাপাশি 31 ডিসেম্বর 2025 সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ এজেন্ডাও অনুমোদন পেয়েছে। আন্তর্জাতিক প্রসঙ্গ। হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোর জন্য একটি অস্থায়ী সামুদ্রিক করিডোর খোলার ঘোষণা দিয়েছে ওমান। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ নিরাপদ রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটি। বুধবার তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আনাদোলো এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। আন্তর্জাতিক আইন মেনে চলা এবং হরমুজ প্রণালীতে টোলমুক্ত ও নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করার প্রতিশ্রুতির অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানায় ওমান। ওই করিডোর ব্যবহার করতে ইচ্ছুক জাহাজগুলোকে জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা আইএমওর সঙ্গে সমন্বয় করে চলতে হবে। আবারও খেলার খবর, এবারে ক্রিকেট। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20 সিরিজে দলীয়ভাবে সাফল্য না পেলেও ব্যক্তিগত অর্জনে স্বস্তির খবর পেয়েছে বাংলাদেশ। সর্বশেষ আইসিসি র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে স্পিনার নাসুম আহমেদ, সাইফ হাসান ও তাহিদ হৃদয়। 27 ধাপ এগিয়ে বর্তমানে টি-20 বোলারদের র্যাঙ্কিংয়ে 11 নম্বরে তিনি। এদিকে ব্যাটারদের তালিকায় 13 ধাপ এগিয়ে সাইফ হাসান উঠে এসেছেন 35 নম্বরে। অন্যদিকে 9 ধাপ এগিয়ে 30তম স্থানে তাহিদ হৃদয়। এদিকে টেস্ট র্যাঙ্কিংয়ে 870 রেটিং পয়েন্ট নিয়ে জসপ্রীত বুমরার সঙ্গে যৌথভাবে শীর্ষস্থান দখল করেছেন ম্যাট হেনরি। এক ম্যাচের টেস্ট সহ সাদা বলের সিরিজ খেলতে দ্বিতীয় বহরে জিম্বাবুয়ে গেল বাংলাদেশ দল। দুপুর 2টার ফ্লাইটে করে ঢাকা ত্যাগ করেছেন তাহিদ হৃদয়, অমিত হাসানরা। সব মিলিয়ে 12 সদস্যের বহর রয়েছে এই ফ্লাইটে। মাহিদুল ইসলাম, রবিউল হক সহ কোচিং স্টাফের বাকি সদস্যরা রয়েছেন এই বহরে। এই সিরিজে বিশ্রামে থাকবেন লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, নাহিদ রানা, তাসকিন আহমেদরা। ফিরেছেন হাসান মাহমুদ ও খালিদ আহমেদরা। সিরিজে একমাত্র টেস্ট ম্যাচটি শুরু হবে আগামী 28 জুন। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দালিয়ান থেকে বেজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। শুক্রবারে চীনা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক। বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমার প্রত্যাশা রিজভির। ভূমিকম্প পরবর্তী ঝুঁকি মোকাবেলায় ঢাকায় 450 সহায়তা কেন্দ্র নির্মাণ করবে সরকার। পরিকল্পিত নগরায়নের পরামর্শ বিশেষজ্ঞদের। হয়রানি ছাড়াই 14 দিনে লাইসেন্স পাবেন ব্যবসায়ীরা, জানালেন বাণিজ্যমন্ত্রী। বিনিয়োগ বাড়াতে জ্বালানি সরবরাহের অঙ্গীকার। এবং বিশ্বকাপে ভোরে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল। ইনজুরি কাটিয়ে একাদশে নেইমার। রাত 1টায় মুখোমুখি সুইজারল্যান্ড কানাডা।
এই ছিল মোহনার সংবাদে। আমাদের পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।